ক্রমশ আরও জটিল হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। বুধবার শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজের সাবমেরিন থেকে হামলা হয়েছে। এতে জাহাজটির ৭৮ নাবিক আহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন ১০১ জন। পাল্টা জবাবে ইরানও ভারত মহাসাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইরান একটি মার্কিন F-50 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। এছাড়া সৌদি আরবের পূর্বাঞ্চলীয় রাস তানুরায় দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইরান। সৌদি আরামকোর বৃহত্তম পরিশোধনাগার ওই স্থাপনা রয়েছে। বুধবার সকালের দিকে সেখানে আবারও ড্রোন হামলা হয়েছে। এদিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে অবস্থিত ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। একই সঙ্গে ইসরায়েলের ড্রোন নিয়ন্ত্রণকারী একটি সামরিক ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, মনুষ্যবিহীন ড্রোন সহ যুদ্ধের অস্ত্র, স্যাটেলাইট এবং মহাকাশ কার্যক্রমের জন্য বিভিন্ন ধরনের প্রতিরক্ষা এবং বেসামরিক পণ্য তৈরি করে ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এছাড়া তুরস্ক জানিয়েছে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেশের আকাশসীমায় প্রবেশ করায় আগেই ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা তা আটকিয়েছে। এদিকে ইরানে আগ্রাসী হামলা অব্যাহত রেখেছে মার্কিন ইসরায়েলি জোট। ২৮ ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৪ দিনে ইরানে নিহত হয়েছে ১,০৯৭ জন বেসামরিক নাগরিক। নিহতের মধ্যে ১৮১ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম। এক বিবৃতিতে তথ্য জানিয়েছে নিউজ এজেন্সি হারানো। এদিকে ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস আয়াতুল্লাহ আল খামেনির ছেলে মোজতবা খামেনিকে পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচিত করেছে। অন্যদিকে শেষ মুহূর্তে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায় এবং শোক অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আরও জানাচ্ছেন তামান্না সাদিকা। ২৮ ফেব্রুয়ারি ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৪ দিনে ইরানে নিহত হয়েছে ১,০৯৭ জন বেসামরিক নাগরিক। নিহতদের মধ্যে ১৮০ জন শিশু, যাদের বয়স ১০ বছরের কম। এছাড়া আহত হয়েছেন আরও ৫,৪০২ জন। এই আহতদের মধ্যেও ১০০ জন শিশু আছে। বুধবার বাগদাদ বিমানবন্দরে মার্কিন স্থাপনায় ড্রোন হামলার খবর পাওয়া গেছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, একটি ড্রোন বাগদাদে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন দূতাবাসের লজিস্টিক সাপোর্ট ক্যাম্প লক্ষ্য করে হামলা চালিয়েছে। গত ৪ দিনে আরব সাগর, হরমুজ প্রণালী এবং ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের নৌবাহিনীর একটি সাবমেরিন এবং ১৭টি যুদ্ধ জাহাজ ধ্বংস করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকমের অন্যতম মুখপাত্র অ্যাডমিরাল ব্র্যাড কুবার নিশ্চিত করেছেন এ তথ্য। এই অভিযানে ৫০,০০০-এরও বেশি সেনা সদস্য, ২০০ যুদ্ধবিমান, ২টি বিমানবাহী রণতরী এবং যুক্তরাষ্ট্রের বোমারু বিমান অংশ নিচ্ছে। পাশাপাশি আরও সামরিক সক্ষমতা যোগ হচ্ছে। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রথমবারের মতো সরাসরি অংশ নিচ্ছে ফ্রান্স। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, ফ্রান্সের পরমাণু শক্তিচালিত বিমানবাহী রণতরী চার্লস দ্য গলকে ভূমধ্যসাগরে মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি। ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের ১০ জন গ্রেফতার করেছে কাতার আইনশৃঙ্খলা বাহিনী। ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস আয়াতুল্লাহ আলী খমেনির ছেলে মোজতবা খামেনিকে পরবর্তী সুপ্রিম লিডার নির্বাচিত করেছে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে থেকে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সক্রিয় ছিলেন ৫৬ বছর বয়সী এই মোজতবা খামেনি। তামান্না সাদিকা, মাই টিভি। ইরানে হামলার জেরে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা এখনও বন্ধ রয়েছে। এ কারণে আজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৫টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ওই দেশগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এর মধ্যে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আজ বাতিল ফ্লাইটগুলোর মধ্যে কাতারের ৪টি, কুয়েতের ২টি, জাজিরা ২টি, এয়ার আরাবিয়া ৮টি, এমিরেটস ৫টি, ইউএস বাংলার ৪টি ফ্লাইট বাতিল করা হয়। সব মিলিয়ে এখন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার প্রভাব পড়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। দুবাই, আবুধাবি, শারজা এবং দোহা বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আজ সকালেও চট্টগ্রাম থেকে 11টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ পর্যন্ত মোট 46টি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল তালিকা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স এবং এয়ার আরাবিয়ার একাধিক ফ্লাইট। তবে ওমান এবং সৌদি আরব রুটের কয়েকটি ফ্লাইট সীমিত আকারে চলাচল করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সূচিতে অস্থিরতা থাকতে পারে বলে জানিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল। ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ডিপার্চার এবং একটি অ্যারাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে এবং এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। অর্থাৎ অদ্য সকালে মোট 5টি ফ্লাইট বাতিল হয়েছে এবং তার বাইরে মাস্কাট থেকে সালাম এয়ারের ফ্লাইট OV401 আজ সকাল 8টা 15 ঘটিকায় অত্র বিমানবন্দরে অবতরণ করেন এবং পুনরায় যাত্রী নিয়ে 9টা 30 ঘটিকায় অত্র বিমানবন্দর থেকে OV402 ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশ্যে রওনা দেন। চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহের শঙ্কা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সৌজন্য সাক্ষাৎ করতে এলে তার কাছে এই সহায়তা চান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এর আগে বাণিজ্য মন্ত্রী সাংবাদিকদের জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি এখনই সম্পূর্ণ নেতিবাচক বা সম্পূর্ণ ইতিবাচক হিসেবে দেখছে না সরকার। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রী জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি অপরিবর্তিত নয়, প্রয়োজনে এতে সংশোধন, সংযোজন বা বিয়োজনের সুযোগ রয়েছে। এই চুক্তির মধ্যে অনেক ধারা আছে যেগুলির উপরে আমরা বাণিজ্যিক সম্পর্কটাকে আগামী দিনে জোরদার করতে পারব। আমি এটিকে হোলসেল নেগেটিভ বা হোলসেল পজিটিভ এই দৃষ্টিকোণ থেকে এখনো এইভাবে দেখছি না। এটি একটা চুক্তি হয়েছে, এটি একটি বাস্তবতা। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বাড়তি শুল্কের বিষয়টি বিকাশমান বলেও মন্তব্য করেন তিনি। আমেরিকান উচ্চ আদালতে টেরিফের যে ধারাটি, ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের যে ধারায় টেরিফ ধার্য করা হয়েছিল, সেই ধারা এই টেরিফ ধার্য করাকে সমর্থন করে না বলার পরে পরিস্থিতিটা বিকাশমান, ইভলভিং। তো এই বিকাশমান পরিস্থিতি আমরা পর্যবেক্ষণ করছি। পরে মার্কিন প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাৎ করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সাথে। বৈঠক শেষে মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য শঙ্কা তৈরি হওয়ায় যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চাওয়া হয়েছে। দুই অ্যাম্বাসাডারকে একই কথা বলছে এবং যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসছে তাকে বলছে যে আপনারা আমাদেরকে এই মানে একটা লং টার্ম আমরা আপনাদের সাথে যেতে চাই, আর দুইটা হলো যে এখন যে ক্রাইসিস পিরিয়ডে আমাদেরকে সাপোর্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছি। তারা বলছে তারা এটা কথা বলে আমাদের জানাবে। মজুতকৃত জ্বালানি সাশ্রয় করার নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সব জায়গা থেকে জ্বালানি আনার চেষ্টা চলছে। আমার সাপ্লাই লাইন স্লো হয়ে গেছে, যা আছে সেইটাই আমরা সাশ্রয়ভাবে ব্যবহার করব। এর জন্য দেশের মানুষকেও, জনগণকেও, নাগরিককেও এটাকে বুঝতে হবে, বুঝে আমাদের সাথে সহযোগিতা করতে হবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। সকাল 8:45 পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন পল কাপুর। বৈঠকগুলোতে রাজনৈতিক বোঝাপড়া, বাণিজ্য চুক্তি বাস্তবায়ন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, মিয়ানমার ও রোহিঙ্গা সমস্যা, আঞ্চলিক ইস্যু, বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে বিদ্যুৎ, জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন পল কাপুর। মার্কিন বিনিয়োগের ক্ষেত্রে নন ট্যারিফ বাধা দূর করতে নতুন সরকারের প্রতি আহ্বান জানান পল কাপুর। এদিকে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, মার্কিন বাণিজ্য চুক্তিতে নেতিবাচক কিছু থাকলে দর কষাকষির সুযোগ আছে। এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে এবং সেখানে তো
এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। তারা নতুন সরকারের সাথে কাজ করতে চান, তারা আগামী দিনে কিভাবে আমেরিকান বিনিয়োগ এই দেশে আসবে সেটার জন্য দুই একটা প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেছেন, যে এইগুলি দূর করলে আমেরিকান বিনিয়োগের জন্য সেটি সহজতর হবে, বাংলাদেশ একটা উর্বর ভূমি হবে। এবার এখন অন্যান্য সংবাদ। পহেলা বৈশাখ থেকে দেশের ৯ উপজেলায় পাইলট ভিত্তিতে কৃষি কার্ড বিতরণ শুরু হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। আর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু বলেছেন, মে মাস থেকে সারা দেশে বৃক্ষরোপণ শুরু হবে। এটিকে পৃথক বৈঠকে জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ শেষে এসব কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীরা। আরো জানাচ্ছেন ইউসুফ আলী। সাধারণ নাগরিকের মতো সকাল ৯:৯টায় সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর সাথে 4টি বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে বৃক্ষরোপণ, সুস্বাস্থ্যের বাংলাদেশ ও কৃষি কার্ড প্রদান অন্যতম। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, জনগণকে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি সরকার। আমাদের অন্যতম টার্গেট হচ্ছে আমাদের যে উপকূলের যে স্তরগুলো আছে বা মেঘনা অববাহিকা যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি, এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে যে এখানে এই গাছটার অস্তিত্ব আছে। তখন সেই গাছের জন্য আমরা কার্বন ক্রেডিটটা আমরা ক্লেম করতে পারবো বা আমরা আদায় করতে পারবো। মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু, তো আমরা চাচ্ছি যে এবছরে আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি, সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। তারা বলেন, দেশ ও জনগণ যাতে উপকৃত হয় সে কারণে পাইলট প্রকল্পের মাধ্যমে নির্বাচনী অঙ্গীকার পূরণ করতে চায় সরকার। কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। সব কিছু যেন আমরা নিয়মতান্ত্রিকভাবে কৃষক পেতে পারে এবং গভর্নমেন্টের কাছে যেন সমস্ত তথ্য সঠিকভাবে আসবে। এর আগে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন আনসার ও বিডিপির মহাপরিচালক মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। চাঁদাবাজ এবং অস্ত্রধারী দাগী আসামিদের বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বেলা 11:30টায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঢাকা থেকে শুরু হবে সারা দেশে চাঁদাবাজ এবং অস্ত্রধারী দাগী আসামিদের তালিকা করা হচ্ছে। নির্মোহ তালিকা করে অভিযান পরিচালনা করে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করে জনগণের উদ্দেশ্যে বলেন, সরকার প্রত্যাশা করে দেশের সব জনগণ সহযোগিতা করবে। সরকার খুব শীঘ্রই পরিকল্পনা অনুযায়ী কাজ করবে। আমরা খুব শিগগির দেশব্যাপী, বিশেষ করে ঢাকা থেকে আমরা শুরু করব। আমরা চাঁদাবাজদের তালিকা প্রস্তুত করে সেই হিসাবে তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। 2, যারা অস্ত্রধারী, সন্ত্রাসী, দাগী আসামি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের একটি তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা নির্মোহভাবে তালিকা প্রণয়ন করা হচ্ছে এবং আনবায়াস তালিকা প্রণয়ন করা হচ্ছে। সেটা আমরা স্ক্রুটিনি করে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করব খুব শিগগির। ঢাকা উত্তর, দক্ষিণ সহ দেশের 6 সিটি কর্পোরেশনে 6 জন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেছেন সুপ্রিম কোর্টের 6 আইনজীবী। বুধবার দায়ের করা রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে গত 22 ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণ সহ দেশের 6 সিটি কর্পোরেশনে 6 জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। 6 প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
রামপুরে কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও দুজনকে হত্যা মামলার রায় স্থগিত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ প্রমাণে নতুন কিছু তথ্যপাত্র যুক্ত করতে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত জানায় ট্রাইব্যুনাল। এক তথ্যপাত্র উপস্থাপনের জন্য 9 এপ্রিল দিন ধার্য করা হয়েছে। এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় এবং জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য 10 মার্চ ধার্য করেছে ট্রাইব্যুনাল। এসএম আরিফের রিপোর্ট। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একজনকে গুলি ও 2 জন হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ের জন্য 4 মার্চ দিন ধার্য করেছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ 5 জন সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। এর মধ্যে কেবল তৎকালীন রামপুরা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক চঞ্চল চন্দ্র সরকার গ্রেপ্তার রয়েছেন। অভিযোগ প্রমাণে নতুন কিছু তথ্য উপাত্ত যোগ করতে চেয়ে বুধবারের রায় স্থগিতের আবেদন করে 4 সপ্তাহের সময় চায় প্রসিকিউশন। তা আমলে নিয়ে তথ্য উপাত্ত উপস্থাপনের জন্য 9 এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এক চঞ্চল চন্দ্র সরকার, তার একটা এক্সট্রা জুডিশিয়াল কনফেশন আছে এবং তিনি সরাসরি স্বীকার করছেন যে কিভাবে তিনি গুলি করেছেন, কিভাবে কি করেছেন, কার নির্দেশে করেছেন, সমস্ত কিছু তিনি বলছেন। সেই ভিডিও রেকর্ডটা ইনঅ্যাডভার্টেন্টলি আমরা এটা এভিডেন্সে আনতে পারিনি। তা আমার কাছে মনে হচ্ছে যে এরকম একটি শক্ত সাবুত এভিডেন্স যেটা আমরা না দেওয়ার কারণে আমার কাছে মনে হচ্ছে যে এটা আমাদের দেওয়া প্রয়োজন। এক প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে ফেরাতে নতুন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসামি শেখ হাসিনা তিনি ভারতে আছেন বলে আমরা জানি। যেহেতু তিনি অভিযুক্ত হয়েছেন, কনভিক্টেড হয়েছেন, সো তাকে আইনত ফেরত আনাটা হচ্ছে আইনগত ব্যাপার এবং নিশ্চয়ই এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা নেব। এদিকে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে সাক্ষ্য দেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা। পরবর্তী সাক্ষ্য 10 মার্চ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। যেহেতু বিষয়টা এখন তদন্তাধীন অবস্থায় আছে এবং ডিজিটাল ফরেনসিকটা এখনও পূর্ণাঙ্গ রূপে শেষ হয়নি, কিছুটা শেষ হয়েছে, সেগুলো আমরা আজকে প্রদর্শন করেছি। আরও অধিকতর ডিজিটাল ফরেনসিক রিপোর্ট রয়েছে, সেগুলো আসার পর আমরা এই বিষয়গুলো বিস্তারিত করে তুলে ধরব। উনি যে সাক্ষ্য দিয়েছেন জনাব জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে, সেই সাক্ষ্যকে আমরা প্রপারলি যুক্তি খণ্ডন করে জনাব জুনায়েদ আহমেদ পলককে আমরা নির্দোষ প্রমাণ করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস। এছাড়া ট্রাইব্যুনাল 2-এ জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ আওয়ামী লীগের 7 নেতার বিরুদ্ধে এবং কুষ্টিয়ার হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলে। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। অমর একুশে বইমেলায় রোজার মাসও বেশ জমজমাট। এই মুহূর্তে বইমেলা আছেন সহকর্মী শবনম অবনী, যুক্ত হচ্ছে তার সাথে। অবনী, অমর একুশে বইমেলায় পাঠক ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক বিষয় আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সাহেলি। এই মুহূর্তে অবস্থান করছি আমি বইমেলা প্রাঙ্গণে। বইমেলা রমজান হওয়া সত্ত্বেও যে রমজানের পরে বইমেলায় দর্শনার্থীদের উপস্থিতি এত হবে সেটা আসলে অনেকেরই ধারণা ছিল না। তাও দেখা যাচ্ছে যে দর্শনার্থী বেশ রয়েছে এবং পাঠকরা তাদের পছন্দের যে প্রকাশনী আছে সেখানে গিয়ে নিজেদের বই খুঁজে বই কিনছেন। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে রমজানে ইফতারের পরে হচ্ছে আপনার ভিড়টা হচ্ছে বাড়ে। বিকেলের দিকে ভিড়টা কম থাকলেও রমজান মাস হওয়ায় ইফতারের পরে পাঠক সমাগম অনেক বেশি হয়। এখানে দেখা গেছে যে রমজান হওয়ায় মানুষের দিনের ক্লান্তিটা থাকে, সেই কারণে হচ্ছে দিনের বেলায় না এসে অনেকে রাতে আসে এবং রাতে আসার পরে এখানে পাঠকের উপস্থিতির সন্ধ্যার পরে বাড়ে। আমরা এখানকার স্টলের যারা আছে প্রকাশনার লোকজন, তাদের সাথে কথা বলে দেখলাম যে তারাও জানাচ্ছে যে সন্ধ্যার পরে লোকজনের উপস্থিতি একটু বাড়ে এবং পাঠক যারা আছে, দর্শনার্থী যারা আছে, তারাও হচ্ছে সন্ধ্যার পরেই আসাটা এখানে বেশি কমফোর্টেবল মনে করেন তাদের জন্য। আমরা এখন একজন দর্শনার্থীর সাথে কথা বলবো, জানবো তার মতামত বইমেলায় এসে তার কাছে কেমন লাগছে।
জি, আমরা প্রতি বছরই বইমেলায় আসি, বাচ্চাদের নিয়ে এখানে আসি, কারণ বইমেলায় আসলে বাচ্চারাও খুব আনন্দ পায়। ওরা এখানে এসে নানান রকমের বই দেখে, কালার্স বুক, তারপরে গল্পের বই, বিভিন্ন ধরনের বই দেখে ওরাও বইয়ের প্রতি আগ্রহী হয়। এর জন্য আমরা প্রতি বছরই বইমেলায় আসি, আর এখানে এসে আমাদের সত্যি খুব ভালো লাগে, বাচ্চাদের নিয়ে খুব ভালো লাগে। আর নিজেরাও বিভিন্ন ধরনের বই আসলে এখান থেকে আমরা কিনি, বাড়িতে গিয়ে পড়ি। এটা আসলে বইও কেনা হয়, একটু আবার বইয়ের প্রতি বাচ্চাদের আগ্রহী করে তোলা হয়, উৎসাহী করে তোলা হয়, এবং এখানে আসার আনন্দ মানে ওদের একটা মনের ভিতরে একটা আনন্দ জাগে। এর জন্য আমরা প্রতি বছর এখানে আসি। আর হ্যাঁ, ঠিক আছে। সাহেলি, শুনছিলেন আমরা একজন দর্শকের কথা শুনছিলাম। আপনি জানেন হয়তো যে এবার নির্বাচন এবং অন্যান্য রাজনৈতিক কারণে বইমেলাটা কিছুদিন পরে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের যে প্রথম দিকে 1 ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা যে বইমেলা, সেটা 1 ফেব্রুয়ারিতে শুরু না হয়ে হচ্ছে আপনার 25 তারিখে শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের, এবং আজকে বইমেলার 7ম দিন চলছে। প্রথম দিন, দ্বিতীয় দিনের থেকে 7ম দিন এসে বইমেলায় দর্শনার্থীদের উপস্থিতি বেশ লক্ষ্য করা যাচ্ছে। অনেক দর্শনার্থীরা আসছে, সেই সাথে হচ্ছে বিভিন্ন লেখক যারা আছেন তারাও আসছেন, তাদের বই উদ্বোধন উপলক্ষে, প্রকাশনার উপলক্ষে আসছেন এখানে। চলচ্চিত্র থেকেও মিডিয়ার অনেক লোকজন এখানে আসছে। এখানে এসে দেখা যাচ্ছে যে বাচ্চাদের জন্য প্রতি বছর যে সিজিমপুরের একটা আলাদা ব্যবস্থা, আনন্দের ব্যবস্থা করা হয়, সেটা এবার না থাকলেও এবার বাচ্চাদের জন্য একটা পাপেট শো এর ব্যবস্থা করা হয়েছে। সেখানেও বাচ্চা এবং বাচ্চাদের গার্ডিয়ানদের উপস্থিতি অনেক দেখা যাচ্ছে। সাহেলি, এই ছিল আমার কাছে বইমেলা থেকে। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের সভাপতি এবং সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ অফিস কক্ষে ছুরিকাঘাত করে হত্যা করেছে বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী। শিক্ষককে ছুরিকাঘাতে আঘাত করে নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিকেলে আনুমানিক 4টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজ কল্যাণ বিভাগে এই ঘটনা ঘটে। খবর পেয়ে প্রক্টোরিয়াল বডি এবং ইবি থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসমা সাদিয়া রুনা মারা যায়। এই ঘটনায় আহত বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ফজলুর রহমানের অবস্থাও সংকটাপন্ন বলে জানিয়েছে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তৃপক্ষ। দরজার ছাদে ভাঙা হয়েছে, ভাঙাই দেখতেছি যে ম্যাম তো একদিকে পড়ে আছে, আর ওই যে মানে খুন করতে আসছে সে নিজেই নিজের গলা কাটতেছে। না, শুনেছি যে আপনার ক্যাম্পাসে একজন আপনার হলো আমাদের ম্যাডামকে, সম্মানিত ম্যাডামকে, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি চেয়ারম্যান, লুনা ম্যাডাম, ওনাকে আপনার হলো দুর্বৃত্তরা ছুরিকাঘাত করছে, এটুকু আমি শুনছি। সময়ে তার বিভাগে আগে কাজ করতো ফজলুর রহমান নাম কর্মচারী। কয়েকদিন আগে সে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তাকে ট্রান্সফার করা হয়েছে। উনি হলেন সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান। তো ওই সময় থেকে তার মনে হয়তো একটু কষ্ট ছিল কর্মচারীর, ওটাকে কেন্দ্র করে আজকে মানে কোনো পূর্ব ছাড়াই হঠাৎ করে রুমে এসে তাকে একা পেয়ে তাকে ছুরিকাঘাত করেছে। সরকারের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল এবং সুনির্দিষ্ট করতে মন্ত্রিসভার 8 জন প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর 2 রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী মোহাম্মদ শরীফুল আলম এখন থেকে কেবল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজীব আহসান দায়িত্ব পেয়েছেন নৌ পরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের। মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকিম পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। ফারজানা শারমিন শুধু সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ নুরুল হক নূর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। ববি হাজ্জাজকে শুধু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া আলাদা এক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বর্তমান দায়িত্বের পাশাপাশি কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন। এছাড়া রুহুল কবির রিজভী আহমেদকে তার বর্তমান রাজনৈতিক উপদেষ্টা পদের সঙ্গে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব অর্পণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন আজ পাওয়া যাচ্ছে আগামী
14 মার্চে ট্রেনের আসনের টিকিট। এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। সকাল 8টা থেকে অনলাইনে বিক্রি শুরু হয়েছে এসব টিকিট। পাওয়া যাবে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের আসনের টিকিট। অন্যদিকে দুপুর 2টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের সব আন্তনগর ট্রেনের আসনের টিকিট।